এখন 9 আর 10-এর অডিওগুলি আপনি বাংলা সহ হিন্দি, ইংলিশ, অন্যান্য ভাষায় শুনতে পারবেন। অটো ডাবড পছন্দ না হলে স্ক্রিনে দেখানো উপায়ে বাংলা সিলেক্ট করে আপনার পছন্দের গল্পটি শুনতে পারবেন। রাইমনির পাওনা মেটাতে গিয়ে ওরা যে পাপ করেছে তার ফল তো ভুগতেই হবে। আমার কি মনে হয় জানো, রাইমনির সেই অভিশপ্ত কাহিনী তোমার জানা দরকার। দেখা গো, শুনবে? মলিনপুর গ্রামটি ভারত বাংলাদেশ সীমান্ত থেকে আনুমানিক ৬-৭ কিলোমিটার ভেতরে অবস্থিত। জেলা সড়ক থেকে প্রায় ৩ কিলোমিটার লম্বা কাঁচা রাস্তা পেরিয়ে তবে পৌঁছতে হয় সেই গ্রামে। অন্য সব ঋতুতে সেই পথ ধুলোর আস্তরণে ঢেকে থাকে, কিন্তু বর্ষা নামলেই সেই পথ কাদা ও জলমগ্ন হয়ে ওঠে। এই গ্রামের পশ্চিম প্রান্তে রয়েছে এক পরিত্যক্ত রেল লাইন। শোনা যায় একসময় সীমান্তের দিকে মালবাহী ট্রেন চলত সেই পথে। উত্তরে রয়েছে একটি পুরনো শ্মশানঘাট। মলিনপুরের প্রায় শুকিয়ে আসা নদী খাতটি গ্রামের দক্ষিণ দিক পর্যন্ত বিস্তৃত। বর্ষায় সে নদী সামান্য জেগে ওঠে বটে, কিন্তু বছরের বেশিরভাগ সময়ই সেটা থাকে শুকনো। এই নদী খাত পার হয়ে ঝোপঝাড় আর খোলা চরের ধারে দাঁড়িয়ে রয়েছে বিধবাদের জন্য একটি বিশেষ আশ্রম। একসময় এটি ছিল জমিদার আমলের একটি গুদামঘর। পরে সেটি ভেঙে সংস্কার করে তৈরি করা হয় এই বিশেষ আশ্রম, যা আজ থেকে বহু বছর আগে প্রতিষ্ঠা করেছিলেন জমিদার অমর সিংহ রায়চৌধুরী, আর যার দায়িত্ব নিয়েছিলেন জমিদার বাড়ির গুরুদেব শ্রী ভৈরবানন্দ বাচস্পতি। আজ তারা কেউ বেঁচে নেই, তবে সেই আশ্রমের প্রতি দায়িত্ব কর্তব্য বংশ পরম্পরায় পালন করা হচ্ছে। দুপুরের রোদ তখন কিছুটা নরম হয়েছে। আশ্রমের দুজন মাঝবয়সী বিধবা মহিলা একসঙ্গে কলসি কাঁখে নিয়ে এসেছেন পুকুর পাড়ে। তাদের মধ্যে চলছে স্বাভাবিক কথাবার্তা। মালতী জল তুলতে তুলতে বলছে, শুনলাম মিতিদের বাড়ির ছোট বউটা নাকি বিধবা হয়ে এখানে এসে উঠেছে। তাহারে তুই শুনেছিস কিছু? বিশাখা একটু ঝুঁকে জলের কলসি নামিয়ে বলল, শুনেছি মানে? আমি তো নিজে চোখে দেখে এলাম গো। কাল বিকেলেই গুরুদেব ওকে এখানে নিয়ে এসেছেন। তুমি দেখোনি নাকি? ও বাবা, তাই নাকি? না রে, আমি আমি দেখিনি। বিশাখা দীর্ঘশ্বাস ফেলে বলল, দেখলে বুঝতে। কি নক্কি ঠাকুরপনা মুখখানি গো মেয়েটার। বয়সও কম, এই 20-21 হবে। তবে সুন্দরী বলে গব্য করার কিছু নেই। ওই মেয়ের রূপই ওর কাল হলো গা। কেন কাল হলো কেন? তুমি মৃত্যুদের চিনেও এ কথা কইছ? মৃত্যুদের বাড়ির মরদগুলোর চরিত্রের কথা তো কারোরই অজানা নেই কো। শকুনের নজর ওদের। ওরকম ডাগর ডগর সুন্দরী বেধবা বউকে এক চাঁদের তলায় রাখা আর আগুনের পাশে ঘি রাখা তো একই কথা। সেই বয়েই তো মৃত্যুর গিন্নিরা মেয়েটার কপালে অলক্ষণে তকমা সেটে দিয়ে দুবেলা দুমুঠো ভাতের বদলে এই আশ্রমে তাড়িয়ে দিয়েছে। হো, তাহলে ও এখন থেকে আমাদের সঙ্গে এখানেই থাকবে, তাই তো? বিশাখা আফসোসের সুরে বলল, হ্যাঁ গো মালতীদি, আমাদের মতো কপাল পোড়া বেদবাদের জীবনের কোনো টিক ঠিকানা নেই। সমাজ আমাদের মানুষ বলে গণ্যই করে না। যার যখন মনে হয় অপ্রয়োজনীয় জিনিসের মতো জেটিয়ে এক কোণে সরিয়ে দেয়।
এই আশ্রমটুকুই যা বর্ষা, এখানে অন্তত আমরা অবাগীরা একজোট হয়ে মাথা গুছে নিশ্চিন্তে দুটো শ্বাস নিতে পারি। মালতী দীর্ঘশ্বাস ফেলে বলল, হুম, ঠিকই বলেছিস রে বিশাখা। এই জন্যই তো বলি যে ওই বিলেতি মেম সাহেবদের মতো আমাদেরও একটু পড়াশোনা করা উচিত ছিল। পেটে বিদ্যে আর হাতে কলম থাকলে আজ কি আমাদের কপালটা এমন পুড়তো বল? তখন তো আর এই পরের আশ্রয় পড়ে থেকে যন্ত্রণা ভোগ করতে হতো না, মাথা উঁচু করে বাঁচতে পারতাম। ও তোমার ভুল কথা মালতীদি, তুমিও তো নেকাপড়া জানো। তোমারই বা কি লাভ হয়েছে কও দেখি? আসলে মেয়েদের যতই শিক্ষে দিককে থাকুক কেন, তাদের দুর্দশা কোনো জন্মে কম হবে নিকো। এই হলো গিয়ে আমাদের নিয়তি। ভাগ্যে সেই আশ্রমটা আছে, মাথার ওপর গুরুদেব রয়েছেন, না হলে কোথায় যে টাই হতো আমাদের কে। কথাটা শেষ হবার আগেই হঠাৎ কোথা থেকে ঝোড়ো ঠান্ডা হাওয়া এসে এক ঝটকায় পুকুর পাড় কাঁপিয়ে দিল। আশেপাশের গাছ থেকে শুকনো পাতাগুলো খসখস শব্দ করে ঝরে পড়তে শুরু করলো। মুহূর্তে ধুলো বালি উড়ে চারদিক ঝাপসা হয়ে গেল। আকাশের কোণে ঘন কালো মেঘ জমতে শুরু করলো। মেঘের মধ্যে থেকে গুম গুম করে ভেসে এলো চাপা গর্জন। আকাশের মতোই পুকুর পাড়ে দাঁড়ানো মহিলাদের মুখেও আকস্মিক আধার নেমে এলো। তারা একে অন্যের দিকে স্পষ্ট অস্বস্তি নিয়ে তাকিয়ে থাকল। মালতী থেমে থেমে বলল, মনে হচ্ছে আজ বৃষ্টি নামবে। বিশাখা আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, মনে হচ্ছে কাল বৈশাখী ঝড় বৃষ্টি হবে আজ। হ্যাঁ রে, তেমনই তো মনে হচ্ছে। সর্বনাশ, এই যে বৈশাখ মাসের প্রথম কাল বৈশাখী গো। চলো চলো গো মালতীদি, আর এক মুহূর্ত এখানে দাঁড়িয়ে থাকা ঠিক হবে নি। তাড়াতাড়ি আশ্রমে ফিরি আমরা। হাসির মুখ বার দেখছো না? এই সময়ই তো সেই লাইমনির নজর পড়ে আমাদের ওপর। ওই এখানে কোথাও ওত পেতে আছে, আমি টের পাচ্ছি মালতীদি। তো তুমি চলো চলো, পাচালো। মালতী এবারে ধমকে উঠল, আহ, ওর নাম নিস নে, নে কলসিগুলো তুলে নে এবারে। আর এক মুহূর্ত দেরি করল না তারা। কলসি কাঁখে নিয়ে দ্রুত পা বাড়ালো আশ্রমের দিকে। ঝড়ের প্রথম ঝাপটের সঙ্গে সঙ্গেই আকাশ ক্রমশ কালো হয়ে এলো। মালতী আর বিশাখা তাড়াহুড়ো করে এগোচ্ছিল বটে, কিন্তু তারা খেয়ালই করল না পুকুর পাড়ের ঠিক পাশে এক পুরনো বটগাছের মোটা ডালের ওপর রাইমুনি বসে বসে তাদের ওপর এতক্ষণ নজর রাখছিল। তার গায়ে জড়ানো আছে সাদা থান, এক মাথা লম্বা ঘন চুল ঝড়ের হাওয়ায় উন্মত্তের মতো উড়ছে। অস্বাভাবিক রকম কালো পোড়া কাঠের মতো দগ্ধ শুষ্ক হাত দুটোর লম্বা সরু আঙুলগুলো শক্ত করে গাছের ডাল আঁকড়ে ধরে রেখেছে। তার জ্বলন্ত দৃষ্টি নিবদ্ধ রয়েছে মালতী আর বিশাখার দিকে। তাদের দেখে রাইমুনির ঠোঁটের কোণে ধীরে ধীরে ফুটে উঠল এক পৈশাচিক মিচকি হাসি। আশ্রমের দক্ষিণ প্রান্তের একটি ছোট ঘর। দেওয়ালের চুন খসে পড়েছে। আসবাব বলতে একটা ছোট তক্তা আর কুঁজো, তবু ঘরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন।
সেই ঘরের দক্ষিণে রয়েছে একটা বড় জানলা। সেখান থেকে শুকনো নদীখাতটা স্পষ্ট দেখা যায়। সেই জানলার শিক ধরেই দাঁড়িয়ে আছে একজন বছর 20-21 বিধবা মেয়ে। সবে সবে স্বামী মারা গেছে তার। শ্বশুরবাড়ির লোকেরা নির্দ্বিধায় তাকে বাড়ির বাইরে বের করে দিয়েছিল। তাকে পথের ধারে অসহায় অবস্থায় পড়ে থাকতে দেখে আশ্রমের গুরুদেবই তাকে তুলে এনেছিলেন এখানে। এই হলো সেই নতুন বিধবা মেয়েটি, যাকে নিয়ে পুকুর পাড়ে আলোচনা চলছিল মালতী আর বিশাখার মধ্যে। অদ্ভুত সুন্দর তার চেহারা, গায়ে রয়েছে ধবধবে সাদা থান। জানলার সামনে দাঁড়িয়ে সে এক দৃষ্টে বাইরে তাকিয়ে আছে। ঝোড়ো হাওয়া এসে তার মুখে আছড়ে পড়ছে। ঝিরিঝিরি বৃষ্টি ও উত্তাল হাওয়া এলোপাথারিভাবে তার গায়ে এসে পড়ছে। তবুও জানলা বন্ধ করার কোনো তাগিদ নেই তার, বরং এই উন্মুক্ত বাতাসেই সে যেন মুক্তির আনন্দ খুঁজে পাচ্ছে। ছোটবেলা থেকেই এই সময়টা তার ভীষণ প্রিয় ছিল। গ্রীষ্মের দাবদাহের মধ্যে যখন হঠাৎ করে কোনো পূর্বাভাস ছাড়াই ঝড় এসে তাণ্ডব করত, তখন তার আনন্দের সীমা থাকতো না। মামার বাড়িতে থাকাকালীন ঝড় উঠলেই মামাতো ভাই বোনদের নিয়ে চুপি চুপি পালবাবুদের বাড়ির আমবাগানে চলে যেত। মামা মামি হাজারবার বারণ করতেন, তবু ঝড়ের মধ্যে আম কুড়োনোর আনন্দে সে সমস্ত নিষেধাজ্ঞা ভুলে যেত। বিয়ের পর স্বামীর সঙ্গেও সে এই কাজ করেছে। শ্বশুরবাড়ির প্রাঙ্গণে আম গাছ থেকে আম পড়তেই সে ছুটে চলে যেত আম কুড়োতে। আর তার স্বামী দূর থেকে স্ত্রীর ছেলে মানুষই দেখে বেজায় মজা পেতেন। অত্যন্ত স্নেহশীল মানুষ ছিলেন তিনি, কিন্তু ভীষণ রুগ্ন ছিলেন। দীর্ঘদিনের অসুখ তাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খেয়েছিল। তাই তো বিয়ের 1 বছরের মধ্যেই তিনি চলে গেলেন। তারপরই সব কিছু যেন খুব দ্রুত বদলে গেল মেয়েটির জীবনে। শ্বশুরবাড়ি আর মেয়েটিকে রাখতে চাইল না। অপয়া অলক্ষণে তকমা জুড়ে দিয়ে তাকে বের করে দিল। বাপের বাড়ি বলতে তো তার এমনিতেই কিছু ছিল না। ছোটবেলায় মা বাবার মৃত্যুর পর থেকেই সে মামা মামিদের আশ্রয়ে বড় হয়েছে। বিয়ের আগেই তারা দায়িত্ব এড়াতে চাইতো, আর স্বামী মারা যাওয়ার পর তাকে ফিরিয়ে নেওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। বাধ্য হয়ে সে পথে নেমেছিল। সেই পথেই গুরুদেব তাকে দেখতে পায়। মেয়েটির অসহায় অবস্থা দেখে তিনি মেয়েটিকে নিয়ে আসেন এই আশ্রমে। যদি সেদিন গুরুদেব তাকে না দেখতে পেতেন, তাহলে যে তার কি হতো কে জানে। জানলার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখ বন্ধ করে সে এই কথাই ভাবছিল। বেরিয়ে যা, বেরিয়ে যা, এই এই মুহূর্তে বেরিয়ে যা আমার বাড়ির থেকে। অলক্ষণে মেয়ে কোথাকার, তুই আসার পর থেকেই তো সোনার ছেলেটা আমার বিছানায় পড়ে ধুঁকতে শুরু করলো। 1 বছরের মাথায় ওকে কেউ তো রাস মিটলো না। মুখ পুড়ি কোথাকার, বেরিয়ে যা। বিশ্বাস করুন, আমি তো ওনার সেবা করতে। চুপ কর, চুপ কর, চুপ কর। একদম একদম মুখে নাম দিবি না ওর। তোর এই ডগর রূপই তো আমার বাছার কাল হলো। রূপ নয় তোর, রূপ নয়, যেন সাক্ষাৎ জম। ওকে কুড়ে কুড়ে খেলো ওই অসুখ নয়, তোর অপয়া কপাল। এ বাড়িতে তোর আর ঠাঁই নেই। যে পথে এসেছিলি সে পথে বিদেহ, বিদেহ, বিদেহ। এই মৃত্যুর বাড়িতে তোর মতো অলক্ষণের ডাইনির জায়গা হবে না। বেরিয়ে যা, বেরিয়ে যা। হঠাৎ এমন সময় পেছন থেকে তার ঘরের দরজা ঠেলে ঘরে প্রবেশ করল বিশাখা। মেয়েটিকে জানলার সামনে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে চোখ কপালে উঠল তার। তাড়াহুড়ো করে সে প্রায় ছুটে এসে জানলাটা সজোরে বন্ধ করে দিল। মেয়েটি চমকে পেছন ফিরে বলল, এই কি করছো? জানলা বন্ধ করলে কেন? বিশাখার মুখে উৎকণ্ঠা স্পষ্ট লক্ষ্য করা যাচ্ছে। সে প্রায় ধমকের সুরে বলল, এ তুমি কি করছিলে জানো? জানলা খুলে রেখেছিলে কোন সাহসে? হ্যাঁ, মেয়েটি একটু মৃদু স্বরে বলল, আসলে আসলে
আমার ঝড় বৃষ্টি দেখতে খুব ভালো লাগে। আমি কোনোদিন এরকম সময় জানলা বন্ধ করি না। ঘর গুমোট হয়ে গেলে আমার খুব কষ্ট হয়। বিশাখা কড়া গলায় বলল, না, এরকম করবে না তুমি। আজ যদি রাইমনির নজর তোমার ওপর পড়তো তাহলে আমরা কেউ আর নিজেদের বাঁচাতে পারতাম না। মেয়েটি বিস্মিত হয়ে বলল, রাইমনি? সে আবার কে গো? এই আশ্রমেই থাকে? বিশাখা বিরক্ত হয়ে বলল, ওসব গুরুদেবী বলবেন তোমায়। এখন চলো, উনি তোমায় ডেকে পাঠিয়েছেন। গুরুদেব আমায় ডেকে পাঠিয়েছেন? কিন্তু কেন? আর একেবারে খবরদার কয়ে দিচ্ছি, জানলা খোলার নামটিও করনি কিন্তু। আজ যে বসেকের পেত্তম কাল বসেকি। এই রাতে আশ্রমের চৌকাঠ পেরোনো তো দূর, বাইরের পানি চাইতেও নেই গো। তোমার ওই আদিককে তা ঝড় বৃষ্টি দেখার সব তোলা থাক। আজ যদি জানলা খুলেছ তো শুধু নিজের নয়, আমাদের সকলের মরণ ডেকে আনবে। কিন্তু কেন? ঝড় দেখলে কি হবে? উফ, তুমি তো বাড়ি আর জ্বালানি নেগা। এত কেন কিসের উত্তর দেওয়ার সময় এখানে নেই। সব কেচ্চা সত্যি আজই জানতে পারবে। গুরুদেব বসে রয়েছেন তোমার তরে, উনি সব কলসা করবেন। এখন মেলা কথা না কয়ে চলো দেখি আমার সঙ্গে। মেয়েটি একবার বন্ধ জানলার দিকে তাকিয়ে নীরবে মহিলার পিছু নিল। সেই জানলার বন্ধ কপাটের ওপারেই যে কেউ দাঁড়িয়েছিল, তার উপস্থিতির আভাসও তারা কেউ পেল না। রাইমনি আজ সকলের ওপরই নজর রেখেছে। তার দৃষ্টি থেকে সহজে কেউ রেহাই পায় না। আশ্রমের ভেতরে প্রবেশ করার শক্তি তার নেই। মন্ত্রবন্ধনের রুদ্ধ সেই ঘরগুলো তার নাগালের বাইরে। তবু সে বৈশাখের প্রথম কালবৈশাখীর দিনে ফিরে আসে। এক জানলা থেকে আরেক জানলায় তার ছায়া ঘোরে। সে যেন ওত পেতে থাকে। কারো একটুখানি অসাবধানতা, এক মুহূর্তের ভুল, ব্যাস এইটুকু সুযোগই তার প্রয়োজন। বহু বছর ধরে সে অপেক্ষা করছে সেই একটি ভুলের জন্য। সে জানে একদিন না একদিন সুযোগ আসবেই, আর সেদিন সে প্রবেশ করবে আশ্রমের ভেতরে। তারপর একে একে শেষ করবে প্রত্যেককে। নিজের প্রতিশোধের আগুনে সে চিরতরে ধ্বংস করে দেবে এই গোটা আশ্রমকে। আশ্রমের মাঝখানে পুরনো দালানের পূর্বকোণের ঘরটি গুরুদেবের। ঘরের মধ্যে দুটি জানলাই চেপে বন্ধ করে রাখা আছে। বাইরে ঝড় বৃষ্টির শব্দ ও বজ্রপাতের গর্জন শোনা গেলেও ভেতরে যেন এক অদ্ভুত স্থিরতা রয়েছে। ঘরের মাঝখানে মাটির ওপর পাতা একটি আসনে ধ্যানমগ্ন ঋষির মতো বসে আছেন গুরুদেব। ঠিক সেই সময় দরজা খুলে ভিতরে প্রবেশ করল বিশাখা আর সেই নতুন আসা মেয়েটি। বিশাখা বলল, গুরুদেব, ওকে নিয়ে এসেছি। গুরুদেব ধীরে ধীরে চোখ মেললেন। তারপর শান্ত গলায় বললেন, এসেছ? তোমায় একটি কথা বলার আছে মা। ভেবেছিলাম পরে বলবো, কিন্তু তুমি আসার পরের দিনই যে বৈশাখের প্রথম কাল বৈশাখী হবে তা তখন বুঝিনি। আসলে আমাদের আশ্রমের সঙ্গে কিন্তু একটা অভিশাপ জড়িয়ে আছে। অভিশাপ? কিসের অভিশাপ? ভয়ে ভয়ে মেয়েটি জিজ্ঞাসা করল। গুরুদেব বললেন, সে এক ভয়ঙ্কর অভিশাপ। এই আশ্রমে এই দিনে কেউ বাইরে বেরোয় না, এমনকি বাইরে কোথাও তাকিয়েও দেখে না। সবাই ঘরের জানলা বন্ধ করে রাখে, যাতে কারো দৃষ্টি বাইরে না চলে যায়। মেয়েটি অবাক হয়ে প্রশ্ন করল, কিন্তু কেন গুরুদেব?
সে কথা পরে বলবো। আপাতত আমার কথা অমান্য করো না। এই আশ্রমে সবাই আমার নির্দেশ মেনে চলে। বিশাখা, তুমি ওর খেয়াল রেখো। ওর বয়স অল্প, তার ওপর চঞ্চল মেয়ে। ও যেন কিছু ভুল করে না ফেলে, তাহলে কিন্তু আমাদের প্রত্যেককে খেসারত দিতে হবে মা। বিশাখা মাথা নিচু করে বলল। আগে গুরুদেব। মেয়েটি কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। তারপর যেন তার হঠাৎ কিছু মনে পড়ে গেল। সে বলল, বিশাখা দিদি বলছিল রাইমুনি না কে যেন আছে, সে কে গুরুদেব? এই নাম শুনেই গুরুদেবের মুখের ভাব বদলে গেল। তিনি গম্ভীর হয়ে বিশাখার দিকে তাকালেন। তারপর কয়েক মুহূর্ত নীরব থেকে মেয়েটির দিকে তাকিয়ে বললেন, সে অনেক দিনের কথা। তখন এই আশ্রমের দায়িত্বে ছিলেন আমার ঠাকুরদা ভৈরবানন্দ বাচস্পতি। কিন্তু আজ এই দুর্যোগের রাতে সেই সব ভয়ঙ্কর কেচ্ছা শোনানোর সময় নয়। কাল সূর্য উঠলে তোমায় সব জানাবো। তুমি নতুন এসেছো মা, তাই তোমায় আবার বলছি, আজ খুব সাবধানে থাকবে। বড়রা যা বলছে সেটা শুনবে, কেমন? যাও মা, এখন তোমরা যাও। কাল তোমার মনের সব অন্ধকার আমি দূর করে দেব। মেয়েটি আর কোনো প্রশ্ন করল না। মাথা নিচু করে বিশাখার সঙ্গে সে ঘর থেকে বেরিয়ে নিজের কক্ষে ফিরে গেল। অবিরাম ধারায় ঝমঝম করে পড়ছে বৃষ্টি। পুকুর পাড়ের পাশের প্রাচীন বটগাছ থেকে স্পষ্ট দেখা যায় আশ্রমের খোলা বারান্দাটি। সেই গাছের ডালেই উল্টো হয়ে ঝুলে আছে এক ভয়ঙ্কর মূর্তি। তার লম্বা চুল মাটির দিকে ঝুলিয়ে সে হাওয়ার তালে তালে অদ্ভুত ছন্দে দুলছে। আশ্রমের ঘরগুলো মন্ত্রবন্ধনে রুদ্ধ, তাই সে প্রবেশ করতে পারে না। তবে খোলা জায়গায় যেতে তার বাধা নেই। যেমন ওই বারান্দায় সে অনায়াসেই যেতে পারে। কিন্তু তাতেই বা কী লাভ? রাইমুনির আতঙ্কে সবাই এতক্ষণে নিজ নিজ ঘরে দৌড় দিয়েছে। বাইরে কেউ নেই। কিন্তু হঠাৎ তার চোখ দুটো জলজল করে উঠল। কি যেন একটা লক্ষ্য করেছে সে। গাছ থেকে এক লাফে নেমে সে নিমেষের মধ্যে হাওয়ায় মিলিয়ে গেল। ডার্ক টেলস বাই 9F10-এ আপনারা শুনছেন লেখিকা অঙ্কিতা ঘোষের মলিনপুরের রাইমুনি। বৃষ্টির দাপট এতই যে কয়েক হাত দূরের দৃশ্যও আর স্পষ্ট দেখা যাচ্ছে না। সব কিছু যেন ধূসর জলরেখায় মিশে ঝাপসা হয়ে যাচ্ছে। ঝোড়ো বাতাস আর প্রচণ্ড বৃষ্টিপাত মিলেমিশে তৈরি করেছে এক উন্মত্ত ঘূর্ণি। আশ্রমের বন্ধ দরজা জানলার কপাট প্রবল দমকে কাঁপছে বারবার, যেন বাইরে থেকে কোনো এক অদৃশ্য শক্তি ধাক্কা মেরে ভেতরে ঢুকতে চাইছে। মাঝে মাঝেই বিদ্যুতের তীব্র ঝলকানি সমগ্র আকাশকে সাদা করে তুলছে। দীর্ঘদিন শুকিয়ে থাকা নদী খাতেও ধীরে ধীরে জল জমতে শুরু করেছে। গ্রামের কাঁচা মাটির পথ গলে নরম কাদায় পরিণত হয়েছে। কালবৈশাখীর এই উন্মত্ততায় মনে হচ্ছে প্রকৃতি তার সমস্ত সংযম ছেড়ে দিয়ে এক বিকট আর্তনাদে ফেটে পড়ছে মলিনপুরের বুকে। আশ্রমের পূর্ব দিক ঘেঁষে রয়েছে এক টুকরো বারান্দা। সামনের দিকটা খোলা হলেও মাথার ওপর পাকা ছাউনি দেওয়া আছে। বারান্দার সামনের দিকের খোলা অংশটাকে ঘিরে রয়েছে কোমর সমান লোহার রেলিং। একপাশের পুরনো কাঠের সিঁড়িটা দিয়ে দোতলায় উঠে লাল সিমেন্টের মেঝের ওপর দিয়ে উঠে আসতে হয় এই বারান্দায়। গোটা আশ্রমে এই একটা জায়গা আছে যেখানে কোনো দরজা লাগানো হয়নি। তবে গুরুদেব বলেছেন খুব তাড়াতাড়ি বারান্দায় দরজা লাগানো হবে, যাতে রাতের দিকে সেই দরজা বন্ধ করে
নিশ্চিন্তে ঘুমোনো যায়। এই মলিনপুরে আপাতত চুরি ডাকাতি হয় না, তবে বলা তো যায় না কবে কি হয়। যদি আচমকা কোনোদিন চোর ছ্যাচোর দোতলার এই বারান্দা দিয়ে উঠে আসে, তাহলে আর দেখতে হবে না। এখন সেই খোলা বারান্দার এক কোণে রাখা বেতের মোড়ায় চুপচাপ বসে আছে একজন কমবয়সী মেয়ে। হঠাৎ অকারণে তার শরীরের ভেতর একটা শিরশিরে অনুভূতি জেগে উঠল, যেন কেউ খুব কাছে এসে দাঁড়িয়েছে। চমকে উঠে সে অস্ফুট আর্তনাদ করে উঠল। তার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে একজন মাঝবয়সী বিধবা মহিলা। অন্ধকারে তার চোখ দুটি ভীষণ গভীর মনে হলো। মোড়ায় বসে থাকা মেয়েটি বলে উঠল, কে 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 তুমি এখানে এভাবে দাঁড়িয়ে আছো যে? তার পেছনে দাঁড়ানো মাঝবয়সী বিধবা মহিলার মুখে অদ্ভুত এক থমথমে ভাব রয়েছে। সে ধীরে ধীরে বলল, তুমি কে? তোমায় তো আগে এই আশ্রমে দেখিনি। হ্যাঁ, আমি এইসবের আশ্রমে এসেছি, কিন্তু আমিও তো তোমাকে চিনতে পারছি না। মহিলা মৃদু হেসে বলল, তা চিনবে কি করে বাপু? আমাদের তো আগে আলাপই হয়নি। তুমি হঠাৎ এখানে এলে কি করে? আমি তো তোমার পায়ের শব্দ পাইনি। কেন? আমি আসতে পারি না বুঝি? তোমার আগে থেকেই তো আমি এখানে থাকি গো। তা এই সময় তুমি এই খোলা বারান্দায় বসে আছো কেন? তোমায় কেউ বারণ করেনি যে প্রথম বৈশাখের কাল বৈশাখীতে আশ্রমের বাইরে যেতে নেই? সব দোর জানলা বন্ধ করে ঘরের কোণে বসে থাকতে হয়। মেয়েটি একটু ইতস্তত করে বলল, আশ্রমের বাইরে তো যাইনি গো, বারান্দাতেই তো বসে আছি। আসলে ওই বন্ধ ঘরে থাকলে মানে আমার কেমন যেন দম আটকে আসে, বড্ড গুমোট লাগে। তাই কাউকে সামনে না দেখে একটু হাওয়ার আশায় চুপি চুপি এখানে এসে বসেছি। মহিলা আরেকটি মোড়া টেনে এনে মেয়েটির পাশে এসে বসে বলল, তাহা গো, তুমি তো সে মিত্তিরদের বাড়ির ছোট বউ, তাই তো? মেয়েটি বিস্ময়ে তাকিয়ে রইল। মহিলা হেসে বলল, আমি সব জানি। এই আশ্রমে কিছুই আমার চোখ এড়ায় না। আচ্ছা, গুরুদেব তো নিশ্চয়ই তোমায় বারণ করেছেন আজ ঘরের বাইরে না আসতে। তা সত্ত্বেও তুমি সব বারণ তুচ্ছ করে এই কালবৈশাখীর রাতে এখানে এলে কেন? মেয়েটি এবার সামনে তাকিয়ে শান্ত গলায় বলল, তুমিও তো এসেছো, তোমাকেও নিশ্চয়ই বারণ করা হয়েছে। তুমি কথা শোনোনি কেন? মহিলা দীর্ঘশ্বাস ফেলে বলল, বেশ মুখে মুখে কথা বলছো, হ্যাঁ? আসলে কি জানো, আমিও বোধহয় অনেকটা তোমারই মতো বন্ধ ঘরে থাকতে পারি না। তাছাড়া আমি ঘুরে ঘুরে দেখছিলাম কেউ বাইরে আছে কি না, তোমাকে দেখে এখানে চলে এলাম। তাহলে আমায় বকছো না কেন? হাত ধরে টেনে নিয়ে যাচ্ছ না কেন ঘরে? কেন এভাবে পাশে বসে আছো? কারণ তুমি না জেনে এই কাজ করেছো। এখনো তুমি তুমি রাইমনির কথা জানো না, তাই এখানে নিশ্চিন্তে বসে আছো। জানলে আর থাকতে না। মেয়েটি চোখ বড় বড় করে বলল, তা কে সেই রাইমনি? তোমরা সকলে মিলে তার নাম শুনে এমন সিটিয়ে থাকো কেন গো? তাকে একবার আমার সামনে আনো না বাপু, দেখি। আমি না হয় বুঝে নেব তার কত তেজ। মহিলা স্থির গলায় বলল, তাকে সামনে আনবো কি করে? সে তো আমাদের মতো রক্ত মাংসের মানুষ হয়ে বেঁচে নেই। মূলজা, যে মানুষ মরার পরে ছাই হয়ে গেছে তাকে নিয়ে তবে এত হুলস্থুল কিসের? বেঁচে নেই যখন, তখন তাকে নিয়ে তো ভয়ের কি আছে? মানে
বেঁচে নেই যখন, তাহলে সবাই ওকে ভয় পায় কেন? মহিলা থমথমে কণ্ঠে বলল, কারণ সে ফিরে আসে। প্রতি বছর বৈশাখের প্রথম কালবৈশাখীর দিনে সে ফিরে আসে। তাই তো আজ কেউ বাইরে বেরোয় না। ঘরের জানলা দরজা সব বন্ধ করে বসে থাকে। আশ্রমের ঘরগুলো মন্ত্র পড়া বন্ধনে রুদ্ধ করা আছে বলে রাইমণি ভেতরে ঢুকতে পারে না। কিন্তু বাইরে এই খোলা বারান্দা কিংবা উঠোনে তো তার আশায় কোনো বাধা নেই। আর যদি একবার সে সামনে এসে দাঁড়ায়, তবে তার হাত থেকে কারো নিস্তার নেই গো, কারো রক্ষা নেই। মেয়েটির মুখে ভয়ের ছায়া ফুটে উঠল। তাহলে এই আশ্রমে ভূতের উপদ্রব আছে? রোজ উপদ্রব হয় না, কেবল বৈশাখ মাসের প্রথম কালবৈশাখীর দিনে রাইমণি আসে। তার একটাই লক্ষ্য, এই আশ্রমের ভেতরে ঢোকা। কিন্তু বন্ধন আছে, তাই সে ঢুকতে পারে না। তার জন্য তার একটা মানুষের শরীর প্রয়োজন। কারো শরীর যদি সে নিজের বশে আনতে পারে, তাহলে সেই শরীরে প্রবেশ করে সেই আশ্রমের ভেতরে ঢুকতে পারবে। শুনেছি সে যদি তোমার সামনেও এসে দাঁড়ায়, তুমি বুঝতেই পারবে না। একদম সাধারণ মানুষের মতোই সে আসে। দেখে কেউ ভাবতেও পারবে না যে ও কোনো অপশক্তি। প্রথমে খুব স্বাভাবিকভাবে কথা বলবে, ধীরে ধীরে তোমার মন জড়িয়ে ফেলবে নিজের কথায়। আর তুমি টেরও পাবে না কখন তার কথায় তুমি আটকে গেছো। এমন এক সময় আসবে যখন তুমি নড়তেও পারবে না, প্রতিবাদ করতেও পারবে না। তারপর সে তোমার শরীরে প্রবেশ করবে, তোমার চোখ দিয়ে দেখবে, তোমার কণ্ঠে কথা বলবে। বাইরে থেকে কেউ বুঝতেও পারবে না কিচ্ছুটি। ধীরে ধীরে আশ্রমের সবার সঙ্গে তোমার রূপেই মিশে যাবে। আর ভেতর থেকে একে একে সবাইকে শেষ করে দেবে, শেষ করে দেবে। হঠাৎ কড়কড় শব্দে কাছেই বাজ পড়ল। মেয়েটি চমকে উঠে বলল, সর্বনাশ! কিন্তু আশ্রমের এই মানুষগুলোর উপর ওরা তো রাগ কিসের গো? কেন সবাই কেমন করে শেষ করতে চায়? মহিলা আকাশের দিকে তাকিয়ে বলল, তার জন্য তো এই আশ্রমের মানুষজনই দায়ী। রাইমণির পাওনা মেটাতে গিয়ে ওরা যে পাপ করেছে, তার ফল তো ভুগতেই হবে। আমার কি মনে হয় জানো, রাইমণির সেই অভিশপ্ত কাহিনী তোমার জানা দরকার। দেখা গো, শুনবে? মেয়েটি তাড়াতাড়ি বলল। হ্যাঁ হ্যাঁ, শুনবো। মহিলাটি ধীরে ধীরে বলতে শুরু করলো। সে আজ থেকে অনেক অনেক বছর আগের কথা। তখন সমাজে বেদবাদের প্রতি আচরণ ছিল আরো নিষ্ঠুর, আরো নির্মম। স্বামীর মৃত্যুর সঙ্গে সঙ্গেই যেন
তাদের জীবনের সব অধিকার কেড়ে নেওয়া হতো। সেই সময়ই জমিদার অমর সিংহ রায়চৌধুরী উপলব্ধি করেছিলেন এই সমাজচ্যুত নারীদের জন্য আলাদা একটা আশ্রয়ের প্রয়োজন। তার উদ্যোগেই গড়ে ওঠে এই আশ্রমখানা। আশ্রমের দায়িত্ব তিনি তুলে দেন এখনকার গুরুদেবের ঠাকুরদা শ্রী ভৈরবানন্দ বাচস্পতির হাতে। শুরুতে তিনি অত্যন্ত নিপুণভাবে সমস্ত দায়িত্ব সামলাতেন, কিন্তু জানো, তার এক গভীর দুর্বলতা ছিল, অন্ধবিশ্বাস আর জাতিভেদের প্রতি অনুরাগ। সমাজে যেসব বিধবা নারীরা অসহায় অবস্থায় এখানে আশ্রয় নিতেন, তাদের জন্য তো জাতপাতের বিভেদ থাকার কথা না, বলো। যে যত বড় ঘরের বউই হোক না কেন, স্বামী মারা গেলে সবারই শেষ ঠিকানা হতো রাস্তাঘাট। তাদের যখন রাস্তা থেকে তুলে এনে এখানে আশ্রয় দেওয়া হতো, তখন এইখানেও সবার সমান অধিকার থাকাই উচিত ছিল, তো কি ছিল না? কিন্তু বাচস্পতি সেই পথে হাঁটলেন না। তার নির্দেশে উচ্চবর্ণের বেধবারা বছরে 2 বার থান পেতেন, 2 বেলা সেদ্ধ ভাত আর সেদ্ধ সবজি পেতেন। পুজো করার অধিকারও ছিল তাদের। তার চেয়ে নিম্নবর্ণের বিধবারা 2 বছরে 1 বার থান পেতেন, 2 বেলা সেদ্ধ ভাত পেতেন। বাগান পরিচর্যার দায়িত্বও পড়তো তাদের ওপর। তবে সবচেয়ে বেশি কষ্ট ছিল যারা সমাজের চোখে একেবারে নিচু জাতের, জানলে তাদের কপালে জুটত 1 বেলা আহার, আর আশ্রমের সব ঝাঁট দেওয়া, বাসন মাজা, কাপড় কাচার মতো গতর খাটানো কাজ। দীর্ঘদিন ধরে এই অবিচার হওয়া সত্ত্বেও কেউ এই কথা কোনোদিন জমিদারের কানে তোলেনি। গুরুদেবের ভয় কেউ মুখ খুলতেও সাহস পায়নি। কিন্তু একদিন একজন মেয়ে এলো, যার বুকের ভেতর ছিল অদম্য সাহস। তার নাম ছিল রাইমুনি হাঁসদা। ওলাউটো রোগে স্বামী হারিয়ে আশ্রয়ের খোঁজে সে এখানে এসেছিল, কিন্তু সে সবার মতো মুখ বুজে সইবার পাত্রী ছিল না। সরাসরি বাচস্পতির মুখোমুখি দাঁড়িয়ে প্রশ্ন তুলল, এখানে তো আমরা সবাই বেদবা, তাহলে আমাদের থাকার ব্যবস্থায় এই বিভেদ কেন? বাচস্পতি কড়া গলায় বললেন, আমার সঙ্গে এভাবে কথা বলার সাহস কে দিল তোকে? রাইমুনি নির্ভীক স্বরে জবাব দেয়, জমিদার বাবুর আশ্রমের দায়িত্ব নিয়ে এই অন্যায় করার সাহসী বা আপনাকে কে দিল? আপনি যদি এই বিভেদ বন্ধ না করেন, আমি জমিদার বাবুর কাছে গিয়ে আপনার নামে কিন্তু নালিশ করব। সেদিন বাচস্পতি তার কথা গুরুত্ব দেননি, কিন্তু কয়েকদিনের মধ্যেই জমিদার অমর সিংহ নিজে আশ্রমে এসে হাজির হন। তিনি গুরুদেবকে জিজ্ঞেস করেন, এ কি শুনছি আমি গুরুদেব? কি হয়েছে জমিদার বাবু? আপনি এখানে অসহায় বিধবাদের মধ্যে জাতিভেদ করছেন। রাইমুনি গতকাল আমার কাছে এসে সব জানিয়েছে। আমি মানুষকে জাতি ধর্ম নির্বিশেষে দেখার চেষ্টা করি। এ আমার আশ্রম, এরা আমার সন্তানের মতো, আর আপনি তাদের মধ্যে বিভেদ করছেন। আপনার কাছে আমার ছেলেরা শিক্ষা নেয়, আপনার যদি এমন মনোভাব হয় তারা কি শিখবে? বাচস্পতি নীরব রইলেন। জমিদার শেষবারের মতো সতর্ক করে বলেন, আর একবার যদি আপনার বিরুদ্ধে এমন অভিযোগ শুনি, তাহলে আশ্রমের দায়িত্ব আমি অন্য কারুর হাতে তুলে দিতে বাধ্য হব। সেই ঘটনার পর আশ্রমের বেধবাদের অবস্থার পরিবর্তন ঘটে।
সবাই সমান সুযোগ পেতে শুরু করে। রাইমণিকে বাচস্পতি প্রকাশ্যে কিছু বলতেন না, বরং তাকে সমঝেই চলতেন। অবহেলিত নারীরাও রাইমণিকে নিজেদের মুখপাত্র হিসাবে সামনে রাখত। কিন্তু বাচস্পতি সহজ মানুষ ছিলেন না। বাইরে শান্ত থাকলেও ভেতরে ভেতরে তিনি অপমানের আগুন পুষে রেখেছিলেন। সুযোগের অপেক্ষায় ছিলেন তিনি, কিভাবে রাইমণিকে শায়েস্তা করা যায়। আর একদিন সেই সুযোগ তিনি পেয়েও গেলেন। সেই বছর জমিদার বাড়িতে বিরাট আয়োজন হলো। জমিদারের ছেলের মঙ্গল কামনায় বিশাল পুজোর ব্যবস্থা করা হয়েছিল। সমস্ত আচার অনুষ্ঠানের দায়িত্ব ছিল বাচস্পতির হাতে। হঠাৎ তিনি ঘোষণা করলেন, জমিদার বাড়ির পুজোতে মূল ভোগ রান্না করবে রাইমণি। খবরটা শুনে রাইমণির চোখে যেন আলো জ্বলে উঠল। এতদিন পর এমন বড় দায়িত্ব, সে মন প্রাণ ঢেলে রান্না করতে শুরু করলো। নিষ্ঠা আর ভক্তি মিশিয়ে যত্ন করে ভোগ রাঁধল রাইমণি। পুজোর দিন সে ভোগ নিয়ে যাওয়া হলো জমিদার বাড়িতে। সকলের সামনে ঠাকুরকে অর্পণ করার মুহূর্তে হঠাৎ বাচস্পতি চিৎকার করে উঠলেন, সর্বনাশ! এ কি করেছিস তুই রাইমণি? মুহূর্তে স্তব্ধ হয়ে গেল প্রত্যেকে। রাইমণিও রীতিমতো হতভম্ব হয়ে গেল। জমিদার আর উপস্থিত লোকজন এগিয়ে এসে দেখলেন, রাইমণির তৈরি ভোগের মধ্যে স্পষ্ট দেখা যাচ্ছে মাছের কাঁটা। ঈশ্বরের জন্য যে ভোগ তৈরি করা হয়েছে সেখানে নাকি মাছের কাঁটা, তার ওপর এক বিধবার রান্না করা ভোগে। মুহূর্তে শুরু হলো তুমুল অশান্তি। চারদিক থেকে অভিযোগের তীর ছুটে এলো রাইমণির দিকে। অপমান, কটূক্তি, সন্দেহ সব 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 একসঙ্গে সহ্য করছিল মেয়েটা। জমিদার নিজেও ভীষণ ক্রুদ্ধ হয়ে উঠলেন। কঠোর ভাষায় তিনি রাইমণিকে ভর্ৎসনা করলেন। সর্বনাশ! এ কি অনাচার! মেত্তির মশাই, তাকিয়ে দেখুন, পবিত্র অন্নভোগে মাছের কাঁটা! এক বিধবার হাতে তৈরি অন্ন আজ অপবিত্র হলো, আমার আশ্রম অপবিত্র হলো। ছি 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 ছি, এই যে মহাপাপ, ঘোর কলি, ঘোর কলি! এ বাবা, কি হবে এবার? ইস, কি ছি ছি ছি, লজ্জার মাথা খেয়েছে রে। হে ভগবান, অপরাধ নেবেন না ঈশ্বর! ছি 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 ছি। রাইমণি কাঁপা গলায় বারবার বলতে লাগলো, দোয়াই আপনার জমিদার বাবু, পাই পড়ি আপনার, বিশ্বাস করুন আমি কিছুটা করিনি। আমি যে একজন বেধবা মানুষ, আমি নিজে মাছ শুয়ে দেখাও তো মহাপাপ পুলিশ আনি। তবে ভগবানের ভোগে ওই আষ্টি কাটা এলো কোত্থেকে? এই আমার কাজ নয় বাবু, এ আমার কাজ নয়। আমার মনে হয় এ অন্য কেউ করেছে। আমায় এমন করে অপবাদ দেবেন না বাবু, আমি নির্দোষ বাবু, আমি নির্দোষ। কিন্তু তার কথা কেউ শুনল না। জমিদার রাগে ফেটে পড়লেন। তোমার সাহস খুব বেড়ে গেছে রাইমণি, তোমাকে আমি কঠিন শাস্তি দেব। এই সময় বাচস্পতি এগিয়ে এসে শান্ত গলায় বললেন, না জমিদার বাবু, আপনি এ কাজে হাত দেবেন না। রায়মণিকে বিশ্বাস নেই। কালকে আপনার নাম জড়িয়ে কি অপবাদ ছড়ায় কে জানে। আপনি জমিদার মানুষ, আপনার মান সম্মান আছে, বরং আমি ওকে আপনার হয়ে শাস্তি দিই। জমিদার গম্ভীর স্বরে বললেন, তাই করুন গুরুদেব, ওকে নিয়ে যান আর কঠোর শাস্তি দিন। কিন্তু কঠোর শাস্তি বলতে জমিদার যা বুঝেছিলেন তার চেয়ে অনেক বেশি নির্মম, অনেক বেশি নৃশংস কিছু অপেক্ষা করছিল রাইমণির জন্য। রাইমণিকে আশ্রমের কাছের একটা বট গাছের সঙ্গে বেঁধে দেওয়া হলো। যে হাতগুলো তাকে দড়ি দিয়ে বাঁধল সেগুলো ছিল তারই মতো
অসহায় বিধবা। হঠাৎ এই আশ্রমের বাসিন্দাদের কেউ নিজের ইচ্ছায় এগিয়ে আসেনি গো, কেউ নিজের ইচ্ছায় আসেনি। তবে বাচস্পতির আদেশ অমান্য করার সাহস তাদের ছিল না। তারপর শুরু হলো নির্মম শাস্তি। বাচস্পতি হাতে তুলে নিলেন কাঁটাযুক্ত বেত। তিনি নির্মমভাবে আঘাত করতে লাগলেন রাইমুনির শরীরে। সেই সময় আকাশ কালো করে বৃষ্টি নেমে এলো। শুরু হলো বৈশাখের প্রথম ঝড়। সাধারণ কোনো ঝড় নয়, উন্মত্ত কালবৈশাখী। বিদ্যুৎ চমকালো, বাতাস হুঙ্কার দিল, বৃষ্টি নেমে এলো তীব্রভাবে। আর গাছের সঙ্গে বাঁধা রাইমনি ছটপট করতে করতে আত্মনাদ করছে। কিন্তু বাচস্পতির চোখে কোনো করুণা ছিল না। সেই রাতে যেন তার ভেতরে অন্য এক অমানুষ আর অপার্থিব সত্তা জেগে উঠেছিল। প্রকৃতি যতটা উন্মত্ত হয়ে উঠেছিল, তার আঘাতও ততটাই নিষ্ঠুর হয়ে পড়ছিল। শেষ পর্যন্ত খবর পেয়ে জমিদার ছুটে এলো, হুঙ্কার দিয়ে বলে উঠলেন, একই করছেন আপনি? থামুন বলছি, থামুন। থেমে গেলেন বাচস্পতি। রাইমনিকেও খোলা হলো, কিন্তু সে সাথে সাথে মাটিতে লুটে পড়ল। শরীর রক্তাক্ত, নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে এসেছে। জমিদার তৎক্ষণাৎ বৈদ্য ডাকার নির্দেশ দিলেন, কিন্তু রাইমনি খুব কষ্টে থেমে থেমে বললে, না জমিদার বাবু, আমায় নিয়ে আর ব্যস্ত হবেন না। আমি মনে হয় বাঁচবো না, কিন্তু এজন্য আপনি দায়ী নন। দায়ী গুরুদেব, আরে আশ্রমের সবাই। আমি আজ মরছি এদের জন্য। আজ বৈশাখ মাসের প্রথম কাল বৈশাখীকে সাক্ষী রেখে বলছি, প্রতি বছর এই সময় আমি ফিরে আসব। একে একে এদের প্রত্যেককে মৃত্যুর স্বাদ দেব, তবেই আমার প্রতিশোধ পূর্ণ হবে। কথা শেষ করে তার শরীর নিস্তেজ হয়ে গেল। সেদিন তার অভিশাপের গভীরতা কেউ বুঝতে পারেনি। কিন্তু ঠিক 1 বছর পর, বৈশাখের প্রথম কালবৈশাখীর দিন, আশ্রমে ঘটল এক অদ্ভুত ঘটনা। এক বেদবার শরীরে ভর করে রাইমনির আত্মা বাচস্পতির উপর ঝাঁপিয়ে পড়ল। আর তাকে নৃশংসভাবে মেরে দিল। পরের দিন ওঝা ডেকে আনা হলো। অনেক মন্ত্রতন্ত্রের পর সে মেয়েটার শরীর থেকে রাইমনির আত্মাকে বের করা হয়। ওঝা আশ্রমের প্রতিটা ঘর বন্ধন করে দিয়েছিল, তবে যাওয়ার আগে সতর্ক করে দিয়ে বলল, রাইমনি এই বন্ধন ভাঙতে পারবে একমাত্র তখনই যখন ও কোনো মানুষের শরীরে অধিকার করতে পারবে। সেই থেকেই নিয়ম হয়ে গেল, বৈশাখ মাসের প্রথম কালবৈশাখীর দিনে কেউ আশ্রম ছেড়ে বাইরে বেরোবে না। দরজা জানলা বন্ধ করে সবাই ভেতরে বসে থাকবে, কারণ বাইরে বেরোলেই সে কাউকে পেয়ে যেতে পারে। আর একবার কোনো শরীর পেলে তাকে আর থামানো যাবে না। দীর্ঘশ্বাস ফেলে মহিলা বলল, এই হলো রাইমনি আর তার অভিশাপের কাহিনী, বুঝলে? মহিলা একটু থেমে বললেন, দেখলে তো, এতক্ষণ তোমার সঙ্গে কথা বলছি, অথচ নিজের নামটাই বলা হয়নি। আমার নাম হলো
ঠিক সেই সময় নিচের সিঁড়ির দিক থেকে বিশাখার ডাক ভেসে এলো। মালতী দি, ও মালতী দি, কোথায় গো তুমি? মহিলা তাড়াতাড়ি বেতের মোড়া থেকে উঠে বারান্দা থেকে বেরিয়ে এসে সিঁড়ির সামনে দাঁড়িয়ে বলল, এই তো এখানে এখানে আমি। এ কি, তুমি ওখানে কেন? তোমার ঘরে তোমায় না পেয়ে চিন্তা হচ্ছিল বলে আমি খুঁজতে বেরিয়েছিলাম, কিন্তু তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন? কেউ যদি এখানে তোমায় দেখে ফেলতো তবে কি অনর্থটা হতো একবারও ভেবে দেখেছো? মালতী হেসে বলল, আরে আসছি, আমি দেখছিলাম বাইরে কেউ আছে কি না। তুমি যাও, আমি আসছি। তাড়াতাড়ি নেমে এসো, আমি ওই দক্ষিণের ঘরটায় আছি, তুমি ওখানে এসো। বলে বিশাখা চলে গেল। মালতী ফিরে এসে মেয়েটির দিকে তাকিয়ে বলল, আমার নাম মালতী, তুমি আমায় মালতীদি বলবে। দেখলে তো, বিশাখার থেকে তোমায় কেমন বাঁচিয়ে নিলাম। ও যদি তোমায় এখানে দেখতে পেত তাহলে এখনই গুরুদেবকে গিয়ে নালিশ করতো। যাক, চলো এখন নিচে যাই। কিন্তু বিশাখা দিদি যদি এখনো নিচে দাঁড়িয়ে থাকে তাহলে তো ও আমায় দেখে নেবে। ঠিক আছে, আমি তাহলে এগিয়ে যাচ্ছি, কিছুক্ষণ পর তুমি নেমে এসো। মেয়েটি মৃদু হেসে মাথা নাড়ল। মালতী তাড়াতাড়ি সিঁড়ি বেয়ে নেমে এলো। মালতী দক্ষিণের ঘরের দিকে এগোনোর আগে একবার খোলা বারান্দার দিকে তাকিয়ে দেখল মেয়েটি তখনও সেখানে দাঁড়িয়ে আছে। তার মুখে রয়েছে একটা অদ্ভুত রকমের মিষ্টি হাসি। এই প্রথম মেয়েটাকে দেখে মালতীর একটু অস্বস্তি লাগল। তবুও সে হেসে হাতের ইশারায় মেয়েটিকে নিচে নেমে নিজের ঘরে যেতে বলল। তারপর তাড়াতাড়ি নিজে এগিয়ে গেল। দক্ষিণের ছোট ঘরটায় প্রবেশ করে মালতী দেখল বিশাখা আর একজন অল্প বয়সী মেয়ে বসে আছে সেই ঘরে। মেয়েটিকে মালতী আগে কখনো দেখেনি। বিস্মিত হয়ে জিজ্ঞেস করল, কি হলো রে বিশাখা, এ ঘরে ডাকলি কেন? আর এ কে? এই ঘরটা ফাঁকা ছিল, তাই গুরুদেব ওকে এখানে থাকতে দিয়েছে। ওর নাম রাধা। বলেছিলাম না, মিত্তিরদের বাড়ির ছোট বউ বিধবা হয়ে এখানে এসেছে। এই হলো সেই মেয়ে। মুহূর্তে মালতীর মাথার ভেতর যেন ঝড় বয়ে গেল। যদি এই মেয়েটি মিত্তিরদের বাড়ির ছোট বউ হয়, তবে এতক্ষণ যার সঙ্গে সে কথা বলছিল সে কে? মালতী তো ভেবেছিল সেই মেয়েটি মিত্তিরদের বাড়ির ছোট বউ। চমকে উঠে মালতী বলল, বিশাখা, তুই একটু এখানে বস, আমি আসছি। হ্যাঁ। বিশাখা অবাক হয়ে বলল, এত রাতে আবার কোনখানে যাচ্ছ তুমি? বললাম তো আসছি, সব কথা এখন বলা যাবে না। এই বলে সে দ্রুত ঘর থেকে বেরিয়ে এলো। তারপর ছুটে গেল দোতলার সিঁড়ির দিকে। ওপরে খোলা বারান্দার দিকে তাকিয়ে সে দেখল মেয়েটি এখনও সেখানে হাসি মুখে স্থির দৃষ্টিতে দাঁড়িয়ে আছে, যেন তারই অপেক্ষায়। মালতীর গলা দিয়ে প্রথমে কোনো শব্দই বেরোলো না। বুকের ভেতরটা কাঁপছে থরথর করে। অতি কষ্টে গলা পরিষ্কার করে সে বলল, ওখানে দাঁড়িয়ে কি করছো তুমি? নেমে এসো বলছি। আর তুমি কে বলো তো? তুমি তো মিত্তিরদের ছোট বউ নও। মেয়েটি খিলখিল করে হেসে বলল, আমি কি কোনোবার তোমায় কয়েছি গো যে আমি মিত্তিরদের বাড়ির বউ? ওটা তো তুমিই ধরে নিয়েছিলে। ও, বুঝলাম, আমারই ভুল হয়েছে। কিন্তু তুমি কে? কবে এসেছো এখানে? আমি তো আগে তোমায় দেখিনি। মেয়েটি হঠাৎ নাটুকে অভিমানী সুরে বলল, আল্লাহ থেকে আর পাচ্ছি না। তুমি আগে আমার অতগুলো বকা দিলে কেন? এখন আমি কিচ্ছুটি বলবো না। যাও,
আমার অনেক অভিমান হয়েছে তোমার উপর, যাও এখান থেকে। দ্রুত পায়ে মেয়েটি বারান্দার অন্য প্রান্তে সরে গিয়ে মুহূর্তের মধ্যে মালতীর চোখের আড়াল হয়ে গেল। উদ্বিগ্ন হয়ে মালতী তাড়াতাড়ি সিঁড়ি বেয়ে ওপরে উঠল। খোলা বারান্দার সামনে এসে দেখল পুরো জায়গাটা ফাঁকা। বুকের ভেতর কেঁপে উঠল তার। সর্বনাশ, মেয়েটি কোথায় গেল? ঠিক তখনই তার কানে ভেসে এলো মৃদু কান্নার শব্দ। সেই শব্দটা আসছে বারান্দার শেষ প্রান্ত থেকে। সাবধানে পা ফেলে মালতী বারান্দায় বেরিয়ে এলো। তার বুকের ভেতরের ধুকপুকানি ক্রমে বেড়ে চলেছে। বারান্দায় বেরিয়ে মালতী দেখল এক কোণে রেলিংয়ের ওপর পিছন ফিরে বসে মেয়েটি নিজের কান্নার ছন্দে ছন্দে পা দোলাচ্ছে। দৃশ্যটা অস্বাভাবিক, তবু মালতীর মনে হলো ওভাবে বসলে যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে মেয়েটি। মালতীর শরীর কাঁপতে শুরু করেছে। ছুটে গিয়ে মেয়েটাকে ধরতে চাইছে, কিন্তু কিন্তু তার পা যেন এক জায়গায় আটকে গেছে। কিছুতেই সে এগিয়ে যেতে পারছে না। এবারে মালতী কোনো রকমে বলল, ওখানে বসে আছো কেন? পড়ে যাবে তো ওখান থেকে। নেমে নেমে এসো, নেমে এসো, নেমে এসো বলছি, নেমে এসো। মেয়েটি ধীরে ধীরে মাথা দুপাশে নাড়িয়ে এক অদ্ভুত কর্কশ কণ্ঠে বলল, আমার খুব দুঃখ হয়েছে গো মালতী দিদি। সেই কণ্ঠস্বর শুনে মালতীর শরীর ঠান্ডা হয়ে গেল। তবু সে পালিয়ে যেতে পারল না। নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে কম্পিত কণ্ঠে জিজ্ঞাসা করল, কেন দুঃখ হয়েছে তোমার? মেয়েটি সেই রকম অদ্ভুত কণ্ঠেই বলল, তুমি তখন খালি নিজের নামটাই বললে, কই আমার নামটা তো জানতে চাইলে না। গলা শুকিয়ে কাঠ হয়ে আসছে মালতীর, অথচ সেখান থেকে যে পালিয়ে যাবে তার উপায় নেই। কোনো রকমে মালতী বলল, কি 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 নাম তোমার? বলো বলো, কি নাম? মেয়েটি ধীরে ধীরে কান্না থামিয়ে অদ্ভুতভাবে হেসে উঠে বলল, আমার নাম মনি। পরের মুহূর্তে মটমট শব্দ করে তার মাথাটা পুরো পেছনের দিকে ঘুরিয়ে অস্বাভাবিক ভঙ্গিতে স্পষ্ট উচ্চারণ করল, রাইমনি হাসতা। মালতী চিৎকার করতে গিয়েছিল, কিন্তু তার আগেই রাইমুনি লাফ দিয়ে বারান্দায় নেমে এলো। এক ঝটকায় মালতীর গলা চেপে ধরে তাকে তুলে ছুঁড়ে ফেলে দিল। মালতীর শরীর উড়ে গিয়ে রেলিং টপকে পড়ল আশ্রমের বাইরে। মাটিতে পড়তেই তার ঘাড় উল্টো হয়ে মটকে গেল। বিস্ফারিত চোখে নিথর হয়ে পড়ে রইল মালতী। অবিরাম বৃষ্টি তার শরীর ভিজিয়ে দিচ্ছে। বিদ্যুতের ঝলকে তার ফ্যাকাশে মুখ স্পষ্ট দেখা যাচ্ছে। ধীরে ধীরে রাইমুনি হেঁটে এলো তার কাছে। নিচু হয়ে মালতীর মুখের সামনে নিজের মুখ নিয়ে এলো। তারপর বিকট হাসিতে ফেটে পড়ল সে। এবার আমার প্রতিশোধ সম্পূর্ণ হবে। এবার পারবো আমি, ধ্বংস করে দেবো এই আশ্রম। বৃষ্টি আর ঝড়ের তাণ্ডবের মধ্যে রাইমুনির অবয়ব ধীরে ধীরে ঝাপসা হতে লাগলো। কুয়াশার মতো মিলিয়ে যেতে যেতে সে মিশে গেল মালতীর নির্জীব দেহের মধ্যে। মুহূর্তের জন্য সব স্থির। তারপর মালতীর খোলা চোখের পাতা দুবার কেঁপে উঠল। নিথর শরীরটা সামান্য নড়ল। ধীরে ধীরে সে উঠে বসল। তারপর দাঁড়ালো। তার ঘাড় তখনও অস্বাভাবিকভাবে বেঁকে আছে। নিজের দুই হাত দিয়ে সে মটমট শব্দ করে মাথাটা সোজা করে নিল।
এখন তাকে সম্পূর্ণ স্বাভাবিক দেখাচ্ছে, কিন্তু মালতীর ভেতরে যে অন্য এক সত্তা জেগে উঠেছে সেটা হয়তো কেউই বুঝবে না। অনেকক্ষণ কেটে গেছে, তবু মালতীর কোনো পাত্তা নেই। বিশাখার মনে ক্রমেই অস্বস্তি বাড়ছিল। সে এখনও রাধার ঘরে বসেই অপেক্ষা করছে, কিন্তু শেষ পর্যন্ত আর স্থির থাকতে পারল না। উঠে দাঁড়িয়ে রাধাকে বলল, এই মালতীদি কোথায় গেল কে জানে। রাধা, তুমি একে নেই তাকো, আমি একবার দেখে আসি। বাইরে ঝড় বৃষ্টি যেন থামার নামই নিচ্ছে না। কালবৈশাখীর দাপটে দরজা জানলার কপাট এবারে আরও জোরে কাঁপতে শুরু করেছে। সাবধানে পা ফেলতে ফেলতে বিশাখা মূল সদরের দিকে এগিয়ে গেল। হঠাৎ তার গায়ে এক শীতল হাওয়া এসে লাগল। আশ্রমের সব দরজা জানলা তো বন্ধ, তবে এই ঠান্ডা বাতাস এলো কোথা থেকে? বিস্ময়ে সে মূল দরজার দিকে তাকালো। দরজাটা আধ খোলা, আর ঠিক সেই দরজার সামনে কপাট ধরে দাঁড়িয়ে আছে মালতী। বিশাখা চমকে উঠে বলল, কি তুমি দরজা খুলেছ কেন? মালতী ধীরে ধীরে দরজাটা ঠেলে বন্ধ করে ফিরে তাকালো বিশাখার দিকে। তার উৎকণ্ঠায় ভরা মুখ দেখে মালতী হালকা হেসে বলল, আরে ভয় পাস না, হাওয়ার ধাক্কায় ছিটকিনি খুলে গেছিল, তাই বন্ধ করতে এলাম। কাল গুরুদেবকে বলতে হবে এখানে একটা মজবুত হুড়কোর ব্যবস্থা করতে। কথা বলতে বলতে সে বিশাখার দিকে এগিয়ে এসে বলল, চল বিশাখা, ভোর হয়ে আসছে, এখন আর রাধার ঘরে গিয়ে কাজ নেই। বাকি সময়টা আমরা বরং গল্প করেই কাটিয়ে দিই। চ। বিশাখা কিছুটা নিশ্চিন্ত হয়ে নিজেদের ঘরের দিকে এগিয়ে গেল। দুজনে ভেতরে ঢুকতেই মালতী ধীরে ধীরে দরজাটা বন্ধ করে দিল। যদি কেউ তখন মালতীর দিকে তাকিয়ে দেখত, তাহলে নিশ্চয়ই বুঝতে পারত মালতীর ঠোঁটের কোণে যে হাসিটা লেগে আছে তা স্বাভাবিক নয়। ঘরের দরজা বন্ধ হতেই সব স্তব্ধ হয়ে গেল। কয়েক মুহূর্তের অপেক্ষা, তারপরই নীরবতা ভেঙে শোনা গেল এক তীব্র হৃদয় বিদারক আর্তনাদ। ঝড়ের গর্জন, বৃষ্টির ঝমঝম শব্দ, সব কিছুকে ছাপিয়ে গেল সেই আর্তনাদ। সে চিৎকার যে বিশাখার, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। ডার্ক টেলস বাই 9F10-এ আপনারা শুনছিলেন লেখিকা অঙ্কিতা ঘোষের মলিনপুরের রায়মুনি। অভিনয়ে কথক ও গুরুদেব সৌরভ, রাধা বর্ণিশা, রায়মুনি বর্ণালী, মালতী ও গিন্নি দিতিপ্রিয়া, বিশাখা মধুরা, ভৈরবানন্দ বাচস্পতি রৌনক, জমিদার অমর সিংহ রায়চৌধুরী শীর্ষেন্দু। শব্দ সংযোজন বিপ্লব, আবহ সঙ্গীত মিরাজুল, পোস্টার 24/7 publishing.com, ক্যালিগ্রাফি, অ্যানিমেশন ও ভিএফএক্স মিরাজুল, প্রকাশক অরিক বইওয়ালা, প্রডিউসড বাই 24/7 publishing.com, song and music exclusively created by 9F10 Entertainments.